আসসালামু আলাইকুম। এ যাবৎ তোমাদের পড়া হয়েছে শব্দ গঠন চ্যাপ্টারটা, ঠিক আছে? তো আমরা কি জেনেছি, শব্দ কাকে বলে না, কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বলি কি শব্দ, ঠিক আছে? সেই শব্দ গঠন কিভাবে হয় না, বিভিন্ন পদ্ধতিতে শব্দ গঠন হয়, যেমন ধাতুর সাহায্যে, যেমন প্রত্যয়ের সাহায্যে, যেমন সন্ধির সাহায্যে, এবং এছাড়া অনুসর্গ উপসর্গ ইত্যাদিও আছে। এবার আমরা পড়ব শব্দ ভাণ্ডার। তাহলে প্রথমেই আমাদেরকে কি জানতে হবে, ভাণ্ডার মানে কি। শব্দ কথাটির অর্থ আমরা আগেই জেনেছি। দ্বিতীয়ত আমরা জানব ভাণ্ডার কাকে বলে। ভাণ্ডার মানে হচ্ছে প্রাচুর্য বা প্রচুর। তাহলে ভাণ্ডার মানে কি, মানে যেখানে প্রচুর আছে অর্থাৎ পরিপূর্ণ। তাহলে শব্দ ভাণ্ডার মানে কি না, যে ভাণ্ডারে প্রচুর শব্দ আছে তাকেই আমরা বলবো কি শব্দ ভাণ্ডার। এবার আমাদের আলোচিত বিষয়টা হলো কি, যে আমাদের বাংলা শব্দ ভাণ্ডার। দেখো, আমাদের এই যে বঙ্গভূমি, সেই বঙ্গভূমিতে কিন্তু বিভিন্ন জাতির আগমন ঘটেছে। তার ফলস্বরূপ তারা যেমন এসেছে, এখানকার ভাষা ব্যবহার করেছে, তেমনি তাদের ভাষা বা তাদের শব্দও এখানে মিলিয়ে দিয়ে গেছে। তার ফলস্বরূপ বাংলায় কিন্তু যে ভাণ্ডার, শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডারের যে কায়া তা কিন্তু বৃহৎ, অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডার এক সুবিশাল, ঠিক আছে? তো এবার এই শব্দ ভাণ্ডারকে আমরা অনেকটা ভাগে ভাগ করি। দেখো, উৎস অনুযায়ী আমি কি লিখেছি, উৎস অনুযায়ী, ঠিক আছে? উৎস অনুযায়ী শব্দকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে কি মৌলিক, দ্বিতীয়টা হচ্ছে আগন্তুক বা কৃতঋণ। আগন্তুক কথাটার মানে কি না, যে হঠাৎ করে এসে গেছে, ঠিক আছে? কৃতঋণ মানে যেটা ধারপ্রাপ্ত, ঠিক আছে? তাহলে উৎস অনুযায়ী শব্দকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম হচ্ছে মৌলিক আর দ্বিতীয় হচ্ছে আগন্তুক বা কৃতঋণ। এবার এই মৌলিক শব্দকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। সেগুলো কি কি না, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি। মৌলিক শব্দটা কী রকম জিনিস না, এখানে মৌলিক শব্দ বলতে কিন্তু যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেরকম কিন্তু নয়। এখানে মৌলিকতা মানে হচ্ছে কি নিজস্ব, ঠিক আছে? এখানে মৌলিক মানে হচ্ছে তোমার নিজস্ব, আর কৃতঋণ মানে যেটা ধার করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝবো না, যে সকল শব্দগুলি বাংলা ভাষার যে বুনিয়াদ স্তর, সেই বুনিয়াদ স্তর থেকে গড়ে উঠেছে সেগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ। আর যেগুলো কি আগন্তুক অর্থাৎ বাইরে থেকে এসেছে বা ধারপ্রাপ্ত, সেগুলোকে আমরা বলছি কৃতঋণ। তারপর দেখো, এই যে মৌলিক শব্দটা, এই মৌলিক শব্দটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন অনেকে দেখবে বলে যে বাংলা ভাষার জননী হলো সংস্কৃত ভাষা, ঠিক আছে? দুটোই যদিও তোমার ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ভাষা, কিন্তু তা হলেও সংস্কৃত ভাষা হচ্ছে তোমার সাহিত্যিক ভাষা, আর বাংলা ভাষা হচ্ছে তোমার যে তার যে তোমার কথ্য রূপ ছিল, সেই কথ্য রূপের একটা ভাষা। যদিও সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL গ্রন্থে প্রমাণ করেছেন যে বাংলা ভাষা এবং সংস্কৃত ভাষা দুটোর মধ্যে কোনো মিল নেই, ঠিক আছে? সংস্কৃত ভাষা কোনো রূপেই বাংলা ভাষার জননী নয়, কিন্তু তবুও আমরা এই কথাটা অনেকেই বলে থাকি যে সংস্কৃত ভাষা হচ্ছে বাংলা ভাষার জননী। এবারে জননী বলার পিছনে কারণ কি না, সংস্কৃতের অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় আমরা অবাঞ্ছিতভাবে ব্যবহার করি। সকাল থেকে সন্ধ্যা অবধি এই যে সন্ধ্যা, এই যে পিতা, মাতা, চন্দ্র, সূর্য, গুরু, শিষ্য, এই সকল শব্দগুলো কিন্তু সকলেই সংস্কৃত শব্দ, ঠিক আছে? তাহলে আমরা তৎসম শব্দ কাকে বলবো না, যে সকল শব্দগুলি মূলে সংস্কৃত কিন্তু সেগুলো সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে এসে প্রবেশ করেছে, সেগুলিকে আমরা বলবো কি তৎসম, ঠিক আছে? তাহলে অর্ধ তৎসম কি, অর্ধ কথাটার অর্থ আমরা জানি কি অর্ধেক। তাহলে যে সকল তৎসম শব্দগুলো অর্ধেকটা সংস্কৃত এবং অল্প বিস্তর পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে, সেটাকে আমরা বলবো কি অর্ধ তৎসম। আর তদ্ভব জিনিসটা কি, যেটা পরিবর্তন হতে 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 একেবারেই পরিবর্তন হয়ে গেছে, সেটাকে আমরা বলবো কি তদ্ভব শব্দ। আর দেশি শব্দ জিনিসটা কি না, দেশি শব্দ জিনিসটা হলো
তদ্ভব শব্দের সঙ্গে অনার্য সম্প্রদায়ের ভাষায় বহু প্রচলিত যে শব্দ সেগুলো রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে। ঠিক আছে। আর আগন্তুক বা কিতরিন, দেখো আমাদের তো বাংলা একটা রাজ্য, গোটা ভারতবর্ষের বাংলা হলো একটা রাজ্য, তাহলে অন্য রাজ্য থেকে ধার করা মানেও কিন্তু ধার করা। ঠিক আছে, আমি যদি আমার 100 টাকা প্রয়োজন, আমি যদি আমার ভাইয়ের কাছ থেকে ধার করি সেটাও যেমন ধার করা, আমি যদি আমার প্রতিবেশীদের কাছ থেকে ধার করি সেটাও ধার করা। তাহলে আগন্তুক বা কিতরিন শব্দটা হলো কি, ধার করা। সেটা অনেক সময় বিদেশি থেকেও হতে পারে, অর্থাৎ ভারতের বাইরে যে দেশ আছে, যেমন হচ্ছে ধরো চায়না, যেমন হচ্ছে তোমার ফার্সি ভাষা, আরবি ভাষা, এগুলোও হতে পারে। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো ভারতীয়ই, ঠিক আছে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের ভাষা, সেখান থেকে এসছে, সেটা হচ্ছে কি ভারতীয়। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা আমাদের ভাগগুলো পড়ব। তাহলে প্রথমেই আমরা জানবো কি মৌলিক শব্দ কাকে বলে। ঠিক আছে, মৌলিক শব্দ কাকে আমরা বলবো না, এখানে মৌলিক শব্দ বলতে ভাষার মূল বুনিয়াদ বা ভিত গড়ে যে সকল শব্দ। ঠিক আছে, তার মানে হচ্ছে বাংলা ভাষার বুনিয়াদ বা ভিত গড়েছে সংস্কৃত শব্দ, তার শ্রেণীভুক্ত যে সকল শব্দ, এগুলো নিয়েই হচ্ছে শব্দভাণ্ডারের মৌলিক শব্দ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব না, মৌলিক শব্দ হলো বুনিয়াদ স্তরের শব্দ। তাহলে উৎস অনুযায়ী শব্দকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমটা হলো কি মৌলিক শব্দ, আর দ্বিতীয়টা হলো আগন্তুক বা কৃতঋণ শব্দ। মৌলিক শব্দকে আমরা তারপর 4টে ভাগে ভাগ করছি। ঠিক আছে, তাহলে প্রথমেই জানলাম মৌলিক শব্দ কাকে বলে না, মৌলিক শব্দ হলো বুনিয়াদ স্তরের শব্দ। এবার দেখো মৌলিক শব্দের যে 4টে ভাগ আছে, অর্থাৎ প্রথমেই যে ভাগটা তৎসম, সেই তৎসম শব্দ কাকে বলে আমরা জানব না, বাংলা শব্দভাণ্ডারে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা অবিকৃত রূপে সরাসরি বাংলা ভাষায় এসেছে। তার মানে কি, এখানে আমাকে 3টে জিনিস জানতে হবে। মূলত সেটা হচ্ছে তোমার সংস্কৃত ভাষা, অপরিবর্তিত মানে কোনো রূপ পরিবর্তন না হয়েই বাংলা শব্দভাণ্ডারে ঢুকেছে, তাকেই আমরা বলবো কি তৎসম শব্দ। ঠিক আছে, তাহলে আমরা তৎসম শব্দ কাকে বলবো না, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি অপরিবর্তিত বা অবিকৃত রূপে বাংলা ভাষায় এসেছে বা এখনও আসছে। এই যে নিয়মটা বা এই যে প্রথাটা, এটা কিন্তু বন্ধ হয়ে যায়নি, মানে এখনও আসছে, তাকেই আমরা বলবো তৎসম শব্দ। এরকম তৎসম শব্দগুলো কি আছে, যেমন হচ্ছে ধরো তোমার পিতা, মাতা, পৃথিবী, হস্ত, পুষ্প ইত্যাদি। ঠিক আছে, হস্ত, পুষ্প ইত্যাদি এই সকল ভাষাগুলোই হচ্ছে তোমার কি না তৎসম শব্দ। বাংলা শব্দভাণ্ডারে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বেশি শব্দ হলো তৎসম শব্দ। বাংলা শব্দভাণ্ডারে তোমার প্রায় 44% অর্থাৎ প্রায় 55,000 তোমার তৎসম শব্দ আছে। ঠিক আছে, এবার দেখো অর্ধ কথাটির অর্থ কি, আমরা প্রত্যেককেই জানি অর্ধ কথাটির অর্থ হলো অর্ধেক। তাহলে তৎসম শব্দের সংজ্ঞায় আমরা কি পড়েছি না, যে সকল শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে অর্ধ মানে অর্ধেক তৎসম। তাহলে কি আমরা এখান থেকে বুঝতে পারছি, বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর রূপান্তর হয়েছে। তাহলে এটা আদিতে কিন্তু তোমার তৎসময় শব্দ, কিন্তু বাঙালিদের উচ্চারণের ফলে
অল্প বিস্তর মানে একটু পরিবর্তন হয়েছে সেটাকে আমরা বলছি অর্ধ তৎসম শব্দ। যেমন ধরো আমরা কি বলি, এই যে গৃহিণী, এই গৃহিণী শব্দটা কি শব্দ? দেখেই আমরা বুঝতে পারছি খুব ভারী ভারী লাগছে শুনতে, অতএব এটা হচ্ছে তোমার সংস্কৃত শব্দ। কিন্তু বর্তমানে আমরা কি গৃহিণী বলি? আমরা বলি গিন্নি। হলো। তারপরে ধরো কৃষ্ণ, এটা সবাই জানো তোমরা, এটা একটা তৎসম শব্দ, কিন্তু আমরা কি বলি? কেষ্ট। ঠিক আছে। তারপরে ধরো তোমাকে বলা হলো শ্রী। শ্রী মানে কি? সুন্দর, কিন্তু আমরা কি বলি? ছিরি। মুখের ছিরি দেখো বা লেখার ছিরি দেখো। ঠিক আছে। তারপরে ধরো আসল কথাটা হলো কি তোমার শুক্রবার, কিন্তু আমরা কি বলি? শুক্রবার। ঠিক আছে। সেরকমই তোমার আছে শ্রীদাম থেকে ছিদাম, ত্রাহস্পর্শ থেকে তেরস্পর্শ, প্রসন্ন থেকে তোমার পেশন্য, তৃষ্ণা থেকে তেষ্টা, কীর্তন থেকে কীর্তন, কবিরাজ থেকে কবরাজ, স্নান থেকে স্নান, তারপরে হচ্ছে প্রদীপ থেকে প্রদীপ, প্রীতি থেকে প্রীতি, প্রাণ থেকে পরাণ, প্রণাম থেকে প্রেরণাম, শ্রদ্ধা থেকে শ্রদ্ধা, রৌদ্র থেকে রোদ্দুর, বিশ্রী থেকে বিচ্ছিরি, মিত্র থেকে মিত্তির, পুরোহিত থেকে পুরুত, দ্বার থেকে দুয়ার, গৃহস্থ থেকে গৃহস্থ ইত্যাদি। ঠিক আছে। তাহলে কি, যে সকল শব্দগুলো তোমার মূলত তৎসম শব্দ কিন্তু বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে, তাদেরকে আমরা বলছি কি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। ঠিক আছে। অর্ধ তৎসমকে অনেক সময় ভগ্ন তৎসমও বলা হয়, অর্থাৎ তৎসমটা কি হয়েছে? একটুখানি ভেঙে গেছে। তৃতীয় দেখো, তৃতীয় আমরা কি দেখব? তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ আমরা কাকে বলবো? না, যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে। প্রাকৃত এবং অপভ্রংশ জিনিসটা কি? না, আমরা যদি বাংলা ভাষার উৎপত্তি দেখি তাহলে আমরা দেখতে পাবো ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর বিভিন্ন ভাষা আছে, যেমন বলতিক, অস্ট্রিক, ভোটচিনা ইত্যাদি। ওখান থেকে ইন্দো ইরানীয় গোষ্ঠীর বিভিন্ন শাখা, মাগধী অপভ্রংশ, অবহট্ট ইত্যাদি শাখা পেরিয়ে বাংলা ভাষা এসেছে। তাহলে যে সকল শব্দগুলো কিন্তু সংস্কৃত শব্দ প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে, অর্থাৎ পরিবর্তন হতে 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 বাংলার একটা নিজস্ব রূপ পেয়ে গেছে, সেই সকল শব্দগুলোকে আমরা কিন্তু বলবো তোমার হচ্ছে তদ্ভব শব্দ। যেমন ধরো তোমাদেরকে কি দেখালাম, কৃষ্ণ থেকে ক্রেষ্ট হলো তোমার অর্ধ তৎসম, কিন্তু দেখো কৃষ্ণ, ঠিক আছে, কৃষ্ণটা হচ্ছে তোমার সংস্কৃত। তারপরে হচ্ছে তোমার কাহ্ন, এটা হচ্ছে অপভ্রংশ। বাংলাতে আমরা কি বলি? কানাই। তাহলে দেখো এই যে কৃষ্ণ শব্দটা কিন্তু প্রথমেই কানাই হয়ে গেল না, একটা স্তর পেরিয়ে এলো, সেই স্তরটাই হচ্ছে তোমার অপভ্রংশ। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কার্য, প্রাকৃতে কি? কর্য। তারপরে কি? কাজ। হলো। তারপরে তোমার হচ্ছে চন্দ্র, চন্দর। তারপরে হচ্ছে চাঁদ। ঠিক আছে। তারপরে দেখো ভক্ত, ভত্ত। তারপরে হচ্ছে তোমার ভাত। ঠিক আছে। ভক্ত, ভত্ত, ভাত। তাহলে আমরা তৎসম শব্দ কি জানলাম? সরাসরি সংস্কৃত শব্দ। অর্ধ তৎসম মানে কি? মূলে আছে সংস্কৃত শব্দ কিন্তু বাঙালির উচ্চারণের ফলে একটু তার রূপ পরিবর্তন হয়েছে। আর তদ্ভব শব্দটা কি জানলাম? সংস্কৃত শব্দ কিন্তু প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে একেবারে রূপান্তরিত হয়ে গেছে, তাকে আমরা বলছি কি তদ্ভব শব্দ। এবার
এই তদ্ভব শব্দের আরও উদাহরণ আছে, যেমন হচ্ছে ব্যাঘ্র থেকে বাঘ থেকে বাঘ, ভণ্ড থেকে ভণ্ড থেকে ভাঁড়, মিষ্টি থেকে মিঠা, ঠিক আছে, ব্রাহ্মণ থেকে বামুন ইত্যাদি। এই ধরনের শব্দগুলো হচ্ছে তোমার তদ্ভব শব্দ। এই যে তদ্ভব শব্দটা, এটা যেহেতু তোমার প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাই এটাকে অনেকে রূপান্তরিত তদ্ভবও বলে। হলো, এবার দেখো তোমার আমরা জানবো দেশি শব্দ কাকে বলে। দেশি শব্দ হচ্ছে তদ্ভব শব্দের সঙ্গে অনার্য সম্প্রদায়ের ভাষায় প্রচলিত বহু শব্দ। ঠিক আছে, তদ্ভব শব্দের সঙ্গে অনার্য সম্প্রদায়ের ভাষায় প্রচলিত বহু শব্দ কিংবা অজ্ঞাত মূল কিছু কিছু শব্দ রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে। যেমন হচ্ছে কি তোমার পট্ট, পয়কার টয় টয়, পট্ট থেকে কি পেট হলো। তারপরে হচ্ছে তোমার চঙ্গ, চঙ্গ থেকে হচ্ছে চাঙ্গা হলো। এছাড়া আরও বিভিন্ন শব্দ আছে, যেমন হচ্ছে ঢেঁকি, কুল, বটি, ধামা, ঝিঙ্গা, ডাঁশা, ডাব, ডিঙ্গি, ঢেউ, ঘোমটা, তেঁতুল, টোপর, খড় ইত্যাদি। তোমাদের বইয়ে আছে, তোমরা সেগুলো পড়ে নেবে। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়ত কিসে আসছি না, দ্বিতীয়ত আমরা আসছি আর একটা যে মৌলিক শব্দের পার্ট আছে, অর্থাৎ আগন্তুক বা কৃতঋণ থেকে। ঠিক আছে, এবার হচ্ছে আগন্তুক মানে কি বললাম, অতিথি, যারা বাইরে থেকে আসে। আর কৃতঋণ কথার অর্থ হলো যা ধার নেওয়া হয়েছে। তাহলে আগন্তুক বা কৃতঋণ শব্দের সংজ্ঞায় আমরা কি বলবো না, বাংলা ভাষার বহিরাগত বা লব্ধ শব্দগুলি হলো আগন্তুক বা কৃতঋণ শব্দ। বাংলা ভাষার বাংলা ভাষার বহিরাগত বা আগন্তুক, যেগুলো বহিরাগত শব্দ সেগুলোকেই আমরা বলছি আগন্তুক বা কৃতঋণ শব্দ। ঠিক আছে, এই আগন্তুক বা কৃতঋণ শব্দকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি। প্রথমটা হলো বিদেশি। এবারে দেখো, বিদেশি শব্দ বললে এর যে তোমার পরিসরটা সেটা কিন্তু অনেকটা। ঠিক আছে, আরবি যেমন বিদেশি, ফার্সি অর্থাৎ তোমার ইরানের ভাষা, এটাও কিন্তু বিদেশি। আবার হচ্ছে ইংরাজি, ইংল্যান্ডের ভাষা, এটাও বিদেশি। পর্তুগিজ বিদেশি, তুর্কি বিদেশি। ঠিক আছে, জাপান, রুশ, ওলন্দাজ, চীনা, ইতালীয় যা কিছু আছে সবই হলো বিদেশি। এবারে আমাদেরকে জানতে হবে আমরা যে সকল শব্দ সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের নিত্যজীবনে ব্যবহার করছি সেগুলো সবটাই কি বাংলা না কোনটা কোনটা বিদেশি। যেমন ধরো আমরা বলি আরবি ভাষায়, ধরো প্রথমে আমরা ধরছি আরবি। ঠিক আছে, আমরা যেহেতু মুসলিম সম্প্রদায়, আমরা আরবি ভাষা প্রচুর ব্যবহার করি। এছাড়া আরও অনেকেই আরবি ভাষা ব্যবহার করে। নজরুলের কবিতায় আরবি ভাষার প্রচুর ব্যবহার আছে, প্রচুর। যেমন হচ্ছে ধরো তোমার আদম, আইন, আদালত, আমলা, কাফন, এজলাস, এখতিয়ার, ওজল, গরমিল, তারপরে হচ্ছে তোমার নগদ, নকল, মশকরা, হিসাব, হুকুম, এগুলো সব হচ্ছে তোমার কি আরবি শব্দ। ফার্সি শব্দ কোনগুলো? ফার্সি শব্দ অনেক আছে, অনেক। ফার্সি শব্দ কোনগুলো না, হচ্ছে তোমার কাগজ, কামান, চৌবাচ্চা, গুলদান, তারপরে হচ্ছে নাবালক, দুশ্মন, দূরবীন, দেওয়ান, দোয়াত ইত্যাদি, গম্বুজ, খাতা। তারপরে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার ইংরেজি। দেখো, আমরা কিন্তু আমাদের নিত্যজীবনে ইংরাজি শব্দ প্রচুর ব্যবহার করি, কিন্তু যেগুলো আমরা জানি না এগুলো ইংরাজি শব্দ, আমরা সেগুলোকে বাংলা ভেবেই ব্যবহার করি। যেমন ধরো, কিরে তুই আজকে স্কুল যাবি না? এই যে স্কুল, স্কুলের বাংলা কি? বিদ্যালয়। ঠিক আছে, কলেজ, কলেজের বাংলা কি? মহাবিদ্যালয়। এছাড়া আছে তোমার ইউনিভার্সিটি। ঠিক আছে,
তারপরে চেয়ারটা দে তো বসি, চেয়ার, চেয়ারটা কি, চেয়ারটা হচ্ছে কি তোমার ইংরাজি শব্দ CHAIR, কিন্তু এর বাংলা কি কেদারা, টেবিল, ঠিক আছে। এ ধরনের সমস্ত শব্দগুলো। তাছাড়া হচ্ছে তোমার কিরোসিন, কেস, কোম্পানি, কালেক্টর, গভর্নমেন্ট, গভর্নর, ডেপুটি, পুলিশ, মাস্টার, স্কেল, এগুলো সবই হচ্ছে কি তোমার ইংরাজি শব্দ, ঠিক আছে। পর্তুগিজ শব্দ কোনগুলো? পর্তুগিজ শব্দ হচ্ছে তোমার আনারস, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্ত্রি, ইস্পাত, এগুলো। দেখো এগুলোকে তুমি পার্টিকুলার কোনো একটা বৈশিষ্ট্য দেখে কিন্তু বুঝতে পারবে না যে কোনটা বাংলা কোনটা ইংরেজি। কি করতে হবে, এগুলো আমাদেরকে সব সময় পড়তে হবে, আমাদের এগুলো অনুশীলনের মধ্যে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা এগুলোকে চিহ্নিতকরণ করতে পারবো। তারপরে হচ্ছে তুর্কি শব্দ। তুর্কি শব্দ কোনগুলো? না হচ্ছে উজবু, কুলি, কাবু ইত্যাদি। ফার্সি শব্দ কোনগুলো? কার্তুজ, কুপন, আঁশ, বিস্কুট। জাপান শব্দ কোনগুলো? রিক্সা, হাসনুহানা, ঠিক আছে। রুশ শব্দ কোনগুলো? না স্পুটনিক, বলশেভিক, সোভিয়েত। তারপরে যতগুলো তাসের নাম আছে, তুরুপ, ইস্কুপ, হরতন, রোহিতন, ইস্কাপন, এগুলো সব ওলন্দাজ। চিনি, চাল, লিচু, লুচি, তুফান, এগুলো সব হচ্ছে চীনা। ইতালীয় কি? ফ্যাসিস্ট, ম্যালেরিয়া, স্টুডিও। গ্রিক শব্দ কোনগুলো? কেন্দ্র, সুরঙ্গ, দাম, ঠিক আছে। তারপরে বর্মী শব্দ কোনগুলো? ফুঙ্গি, লুঙ্গি, ঘুগনি। জার্মান শব্দ কোনগুলো? নাৎসি, কিন্টারগার্ডেন। মালাই শব্দ কাকাতুয়া, অস্ট্রেলীয় ক্যাঙ্গারু, বুমেরাং ইত্যাদি। আর যেগুলো তোমার